সবকিছুর পিছনে একটা কারণ আছে। হনুমান যদি এতটা শক্তিশালী হয় তাহলে রামের তো দরকারই ছিল না এত ঝামেলা করার। হনুমান যেত, গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসতো। শিবের ইন্টারফারেন্স হলো হাউ ইন দ্য ফর্ম অফ জুডিশিয়ারি। রামরাজ্য বলতে এটাই বোঝা যায় যেখানে ধর্মনিরপেক্ষ হবে, যেখানে একজন আরেকজনকে ভালোবাসবে, হ্যাঁ, একে অপরের প্রতি স্নেহ থাকবে, একে অপরের প্রতি সম্মান থাকবে, নারী পুরুষের মধ্যে বিভেদ থাকবে না। মহিলাদের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় ছিল একটা সময়, রামায়ণ আমরা গল্প শুনেছি তখন থেকে। এই সমাজের মধ্যে কিন্তু মহিলাদের প্রতি কিন্তু প্রচুর অবিচার হয়েছে। পার্লামেন্ট যদি ফান্ডামেন্টাল রাইটসকে ইন্টারফেয়ার করে তাহলে পরে আমাদের লাইফ উড বি এট রিস্ক। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও অনেকবার স্বাগত। আর আজকে স্টুডিওতে রয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটির ত্রিপুরা শাখার একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রিপন ভট্টাচার্য স্যার। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার, স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং ভালো আছি। আরও ভালো লাগছে এই কারণে, কারণ স্টুডিওটা খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আইন এবং আধ্যাত্মিকতা। তো আপনারা সবাই জানেন আমাদের নাদ দ্য কসমিক সাউন্ডের যে ট্যাগলাইন রয়েছে, সেক্সুয়ালিটি টু স্পিরিচুয়ালিটি। আমাদের এই সেক্সুয়ালিটি টু স্পিরিচুয়ালিটির জার্নির মধ্যে আইন কিভাবে আমাদেরকে পথ দেখাচ্ছে, স্পিরিচুয়ালিটির কথা বলছে, সেইটা নিয়ে আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। তো চলুন পডকাস্টটি উপভোগ করুন। স্যার, সবচেয়ে প্রথমেই আপনাকে যেই কথাটা জানতে চাইবো যে এই আইন এবং আধ্যাত্মিকতার মধ্যে যে সম্পর্কটা রয়েছে, এটা যদি একটুখানি আমাদের সামনে এক্সপ্লেন করেন। আমি প্রথমে একটা শ্লোক দিয়ে স্টার্ট করব। অবশ্যই। ধর্মণেব জগৎ সর্বং ধর্মে সর্বং প্রতিষ্ঠিতম ধর্মেণ লভতে সর্বং ধর্ম সারমিদং জগৎ। এই পুরো শ্লোকটার মানেই হচ্ছে গিয়ে ধর্মের কথা বলা আছে। এবার নর্মালি যখন আমরা ধর্মের কথা বলি, ধর্ম বলতে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এগুলো নয়। ধর্ম বলতে ওয়ে অফ লাইফ। আচ্ছা। ধর্মের মধ্যে ডিউটি আসে, ধর্মের মধ্যে মরাল অব্লিগেশনস আসে, ধর্মের মধ্যে আপনার নিজস্ব এথিক্স আসবে। এটা আপনার অ্যাকচুয়াল ধর্ম। আমি সবসময় একটা কথা বলি, উইদাউট এনি রিজন, উইদাউট এনি লজিক আপনার কোনো রাইট নেই আপনার অন্যের রাইটের মধ্যে ইন্টারফেয়ার করা। আপনি যেরকম মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার নিজস্ব কিছু রাইট আছে। তাহলে আপনি আপনার রাইট ক্লেম করছেন যখনই আপনার মনে হচ্ছে যে কেউ আপনার রাইটটাকে ইনফ্রিঞ্জ করছে, ভায়োলেট করছে, আপনার মনে হচ্ছে যে না এটা উচিত নয়, তাহলে উচিত এবং অনুচিতের মধ্যে কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই বোধগম্যতাটা আছে। তো সেটার জন্য কি পড়াশোনা করাটা খুব দরকার নাকি? আমার মনে হয় না। উচিত অনুচিত কোনটা সেটা একটা সাধারণ মানুষ কিন্তু সে বুঝতে পারে কোনটা উচিত কোনটা অনুচিত। ঠিক আছে? এবার আমি অহেতুক কোনো কারণে আমি কাউকে ডিস্টার্ব করব না, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। তাহলে আমার ওয়ে অফ লাইফ, আমার ধর্ম হচ্ছে কি, আমার ডিউটি হচ্ছে কি আমি এই কাজগুলো করব না। এই কাজগুলো যদি আমি না করি তাহলে অন্যের কোনো অসুবিধে হবে না। আমি যেন অন্যের অসুবিধের কারণ না হই। তাহলে যখনই আমি অন্যের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবো, তখন কিন্তু আমাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। কোর্ট কাছারি যেতে হবে, মারপিট হবে, ডিসপিউটারাইজ হবে, এই ঝামেলাগুলো কিন্তু হবে। তাহলে আমার মূল ধর্মটা কি, যে আমি যেন অন্যের কোনো ডিস্টারবেন্সের কারণ যেন আমি না হই। আমাকে সেইভাবে চলতে হবে। আমি সেইভাবে চলি, আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। দিট ইজ কল ধর্মা। এবং ধর্মার মেইন কারণটাই মানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে মোরালিটি, আমার মোরালস, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে রাইটিয়াসনেস, ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো যদি, এই দুটো পয়েন্ট যদি আমি ঠিকঠাক করে যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি আমার লাইফে, দ্যাট মিনস আই এম ফলোয়িং দ্য পাথ অফ ধর্মা and I am towards the spirituality. Absolutely I am towards the spirituality. আমি আরেকটা এক্সাম্পল দিই, সিস্টার শিবানী। অনেকে অনেক কিছু মানে অনেক কিছু বলে সিস্টার শিবানী। আমি সিস্টার শিবানীর একটাই কথা মানে বলে না যে সকালবেলা উঠে বলবে, একটা পজিটিভিটি থাকবে যে मैं एक शक्तिशाली आत्मा हूँ। What does it mean? It symbolizes spirituality. मैं एक शक्तिशाली आत्मा हूँ। আমি একটা শক্তিশালী আত্মা, আমি একটা পবিত্র আত্মা। ইট ডিনোটস স্পিরিচুয়ালিটি। তাহলে পবিত্র আত্মা তখনই হবে যখন আপনি অন্যের অহেতুক কোনো ক্ষতি করবেন না।
ঠিক। আর ইউ গেটিং ইট হোয়াট আই এম সেইং? ঠিক। এবং সেখান থেকেই কিন্তু ভুল এবং ঠিকের মধ্যে, রাইট এবং রঙের মধ্যে যখন প্রশ্নটা আসে, তখন কিন্তু আইনের উৎপত্তি হচ্ছে। কিন্তু কারণ স্পিরিচুয়ালিটি মানে লোকনাথ বাবা এসে, কৃষ্ণ ঠাকুর এসে, দুর্গা ঠাকুর এসে অসুরের বধ করবে না। কৃষ্ণ এসে চক্র ঘুরিয়ে যারা পাপী তাকে মারবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ল অ্যান্ড স্পিরিচুয়ালিটির আরেকটা কনসেপ্ট বলছি আমি আপনাকে, খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে কি যে প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি। এবার শিবের বাহন সাপ, দুর্গার বাহন সিংহ, ঠিক আছে, কার্তিকের বাহন ময়ূর, ঠিক আছে, মা মনসা সাপ, ঠিক আছে, বরাহ অবতার, ঠিক আছে, অনেক সময় আমরা সারময় মানে কুকুরকে আমরা ভৈরবের অবতার বলি, এক্স্যাক্টলি তাই। তারপরে অনেক সময় আমরা দেখেছি বড় বট গাছকে অনেক সময় শিবের ছবি বসিয়ে দিচ্ছে, কোনো সময় কোনো বট গাছের নিচে হয়তো শনির ছবি বসিয়ে দিচ্ছে, এবং লাল কাপড় দিয়ে র্যাপ করে দিচ্ছে। হোয়াট ইট ডিনোটস বেসিক্যালি, গাছের দিক দিয়ে যদি বলি তাহলে গাছ কেটো না, গাছ কেটো না, এক্স্যাক্টলি গাছ কেটো না, ইটস আ প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। গাছ কাটলে পরে এনভায়রনমেন্টটা খারাপ হবে, এবং তার জন্য এনভায়রনমেন্টাল ল কেম ইনটু এক্সিস্টেন্স। তাহলে তার কিছু প্রাবধান আছে, তার কিছু পানিশমেন্ট আছে, তার কিছু কম্পেনসেশন আছে। ইউ ডোন্ট ডু দিস। এই যে ময়ূর বললাম, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। সিংহ, বিশ্বকর্মার বাহন হাতি, মহালক্ষ্মীর বাহন দুটো হাতি, হোয়াইট এলিফ্যান্ট, লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হাঁস। What it depicts basically, these are all natural being, এগুলো হচ্ছে কি নেচারের পার্ট। সো প্রোটেক্ট দ্য নেচার। এইগুলোকে বিভিন্ন ধরনের দেবদেবীর সঙ্গে কানেক্ট করে একটাই বোঝাতে চেয়েছে, তুমি তাদেরকে কোনো রকমের অনিষ্ট করো না, এটা কিছু করো না, এটা আমার পরিবেশকে রক্ষা করো। এটা মাই ওয়ে অফ এক্সপ্লেনিং দ্য থিংস। আই বিলিভ দ্যাট দিস ওয়ে দ্য স্পিরিচুয়ালিটি ইজ কানেক্টেড উইথ ল। ঠিক। মেবি স্পিরিচুয়ালিটি ইজ কানেক্টেড উইথ আদার সাবজেক্টস অ্যাজ ওয়েল, রাইট। but my area is law, so I can connect, because likewise আমি এনভায়রনমেন্ট, প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট কথা যেটা বললাম, ওয়াটার, ঠিক ঠিক, গঙ্গার পুজো করো, হোয়াট ডাজ ইট মিন? প্রোটেকশন অফ ওয়াটারকে মানে ওয়াটারকে, জলকে নষ্ট করো না, ওয়াটারকে পলিউট করো না। দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ আমি সবসময় একটাই জিনিস বলবো, law always depicts dharma, dharma always depicts righteousness, justice, morality. These are the three things which are very very important. এবং সিস্টার শিবানীর কথাটা অলওয়েজ মনে রাখবেন, যেটা আমি মানে which I can relate, যে when I am saying मैं एक पवित्र आत्मा हूँ, मैं एक शक्तिशाली आत्मा हूँ, it means that I am a good human being, and whatever I will do will be good for others. Okay. রামকৃষ্ণ মানুষ রূপে অবতার ছিলেন। Why? উনি সেবামূলক কাজ করে গেছেন, প্রচুর লোককে উনি হেল্প করেছেন, নিজের যত কষ্টই হোক না কেন। সারদা দেবী নিজে না খেয়েও কিন্তু অন্যকে খাইয়েছেন। আপনি অনুকূল ঠাকুরকে দেখুন, অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করবে, কিন্তু আলটিমেট গোলটা কি? মানুষের স্বার্থে কাজ করা। Now the people, how they are taking it in a, whether they are taking it in a positive way or in a negative way, it's their way of thinking. But actually when we talk about the law, it's always about the morality, it's always about the ethics, it's always about the righteousness, the right difference between right and wrong. ঠিক 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 ঠিক। এবার আমরা যদি এই জায়গাটা থেকে আমাদের একটু মানে অতীত পুরাণ যেগুলো রয়েছে, হ্যাঁ, গল্প কথা যেগুলো রয়েছে, এগুলো মনে হয় যে কখনো হয়েছে কিনা তার সত্যতা তো আমরা যাচাই করতে যাইনি, কিন্তু সেগুলোর মধ্যে যেই সব ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোথাও না কোথাও সেই আইন প্রতিষ্ঠা করা বা ওই ঠিক এবং ভুলের যে ব্যাপারটা দেখানো সেটাও বোঝাতে চেয়েছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। একদম। আমরা হনুমানের পুজো করি তো, হ্যাঁ, আচ্ছা, আমরা হনুমানের পুজো করি, হনুমান শক্তিশালী, হনুমান মঙ্গলের হনুমান আমাদেরকে হেল্প করবে, হনুমান চালিসা জপো, সব কিছু করো। প্রথম স্টার্ট করছি আমি একটা কথা দিয়ে, হনুমান হোক, দুর্গা হোক, কালী হোক, আমরা যে কোনো একটা আইডলের সামনে বসে আমরা নমস্কার করে আমরা পুজো করি। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড মেডিটেশন। মনটাকে শান্ত করার একটা মেকানিজম। আমাদের সামনে আমাদের
আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানুষের এতটাই চঞ্চল মন আমাদের যে সেটাকে একাগ্রভাবে একটা জায়গায় মানে টিকিয়ে রাখা ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই নিড অ্যান আইডল, যেখানে ওই চেহারাটাকে ভেবে আমরা ওটার প্রতি যাতে আমরা কনসেন্ট্রেশন দিতে পারি। দ্যাট ইজ দ্য অনলি রিজন। আদারওয়াইজ ভগবান কেউ দেখেনি, আবার ভগবান দেখেওছে যদি আপনি ফিল করতে পারেন। ডু ইউ নো হাউ? আপনি একবার ভাববেন আমি কে, ইউ উইল নট ফাইন্ড এনি আনসার, আমি কে, অ্যান্ড তখন আপনার একটা অদ্ভুত একটা ফিলিং হবে যে আমি কি আসল, অন্যরা কি নকল। আমি ভাবছি আমার কষ্ট, আমার দুঃখ, আমি আমার কথা ভাবছি, তাহলে কি আমি বোধহয় এই পৃথিবীতে, বাকি সবাই বোধহয় ডুপ্লিকেট। এই অদ্ভুত ধরনের একটা ফিল কাজ করবে। দ্যাট ফিলিং ইজ কল্ড, যখন আপনি কোনো আনসার পাচ্ছেন না, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল স্যাচুরেশন পয়েন্ট, দ্যাট দেয়ার ইজ দ্য স্পিরিচুয়ালিটি। ওকে, বিকজ আপনি সেটাকে নিরাকার জিনিসকে কখনো কিন্তু টাচ করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। অনলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে যখনই পশু পাখি এবং মানুষের মধ্যে যখন ডিফারেন্সিয়েট করতে পারবেন আপনি, তখনই মনে রাখবেন যে মানুষ হচ্ছে কি উৎকৃষ্ট প্রাণী, এবং এই উৎকৃষ্ট প্রাণী যেটা হয়েছে, ইট ইজ মেবি এ সায়েন্স, বাট স্পিরিচুয়ালিটি ইজ সামওয়্যার। নাও কামিং টু দ্য পয়েন্ট, হনুমানের এক্সাম্পল দিয়েছিলাম। হনুমানের এক্সাম্পল যদি আমি দিই, তাহলে হনুমান সীতাকে যখন হরণ করে রাবণ নিয়ে চলে গেল, হনুমান কিন্তু গেল দূত হিসেবে, অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর, রাবণের কাছে গেল, গিয়ে বললো যে তুমি এইসব জিনিস করো না, তুমি সীতাকে তুমি ফিরিয়ে দাও। রাবণ দিল না। এবার যখনই আজকালকার দিনে তখন মানে ওয়ার হবে, মানে ওয়ার্ল্ড ওয়ারও হতে পারে, যে কোনো জিনিস, দুটো কান্ট্রিজের মধ্যে মানে ওয়ার হবে, তার আগে কিন্তু শান্তি সমঝোতা বলে একটা কথা আছে, সেটা কিন্তু হয়, এবং তার জন্য কিন্তু অ্যাম্বাসেডর যায়। ওকে, অ্যাম্বাসেডর একটা গিয়ে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করে। ইফ ইট ইজ নট পসিবল, ওয়ার উড বি কনফার্ম। হনুমান সেটাই করেছিল। কিন্তু নাও ইউ ক্যান রিলেট লাইক দিস। হনুমান, সব কিছুর পিছনে একটা কারণ আছে। হনুমান যদি এতটা শক্তিশালী হয়, তাহলে রামের তো দরকারই ছিল না এত ঝামেলা করার। হনুমান যেত, গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসতো। এই যে আমরা যে দেখিনি বা ছিল কি ছিল না, এইসব জিনিসে আমি যাবই না। আমি কেন ভাববো এগুলো জিনিস? যখন ভাবতে শুরু করবো যে রাম ছিলেন, হনুমান ছিলেন, তখন আমাদের মনে একটাই জিনিস হবে, বসে থাকবো, ভগবান এসে দিয়ে যাবে, আমি তো কারোর ক্ষতি করিনি। নো, কর্ম করতে হবে। কর্ম ইজ দ্য অ্যাকচুয়াল পূজা। তাহলে হনুমানের কাজটা কি ছিল? হি ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর দ্যাট টাইম। হি ওয়েন্ট টু লঙ্কা অ্যান্ড দেন হি হ্যাড এ টক উইথ রাবণা। বললো যে তুমি এইসব জিনিস করো না, তুমি ছেড়ে দাও। রাবণা নিজের দম্ভ দেখিয়ে যেটা করলো, আগুন লাগিয়ে দিল। তাহলে পরে আমি মিউচুয়ালি এগ্রি করলাম না। তাহলে মিউচুয়ালি এগ্রি না করলে পরে দুটো দেশের মধ্যে একটা দেশ যদি মিউচুয়ালি এগ্রি না করে, টেক দ্য এক্সাম্পল অ্যাজ ফার দ্যার হাইপোথেটিক্যাল এক্সাম্পল, ইন্ডিয়া পাকিস্তান, অ্যাম্বাসেডর যাবে, কথা বলবে, অ্যাট লাস্ট না হলে কার্গিল যুদ্ধ তো হয়েইছে। তার মানে এই নয় যে কার্গিল যুদ্ধের আগে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তার মানে এই নয় যে কার্গিল যুদ্ধের আগে কোনো অ্যাম্বাসেডর যায়নি। তার মানে এই নয় যে কেউ কথা বলেনি। সো হনুমান ডিনোটস দ্যাট ওয়ে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এনাদার এক্সাম্পল যদি আমি দিই, সমুদ্র মন্থনের মধ্যে অমৃত বেরোলো, বিষও বেরোলো। বিষটা এমন বিষ ছিল যে সেটা বলা হলো যে সেই বিষটা যদি ছড়িয়ে পড়ে তাহলে পুরো সংসার ধ্বংস হবে। প্রচন্ড ক্ষমতাশালী, বিষ পান করলেন, প্রচুর কষ্ট হলো ওনার, কিন্তু বিষটা পান করে উনি সমাজটাকে বাঁচিয়ে দিলেন। ঠিক। নাও লেট আস কাম টু আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি। যারা জাজমেন্ট দেয় তারা কিন্তু প্রচুর নিরপেক্ষ হতে হয় তাদেরকে। হ্যাঁ, আমি জাস্ট এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে একজন জাজেস যখন ওই চেয়ারটায় বসে থাকে, তারা কি মানে এই যে ধরুন ধর্মনিরপেক্ষতা এইসব কথাগুলো যখন বলি, বা কোনো একটা সিচুয়েশন যখন ঘটছে, তো ওরা যখন একটা জাজমেন্ট পাস করছে, ওরা কতটুকু নিরপেক্ষ হয়ে সেই জাজমেন্টটা দিতে পারছে, এবং এটা সেটা কতটুকু দরকার? একটা জাজ নিরপেক্ষ হয়ে কোথায় কি ঘটেছে ওনারা তো জানেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্রু এভিডেন্স ওনার সামনে যা ঘটছে, যা আসছে, সেটার ভিত্তিতে, সেটাই মাথার মধ্যে রেখে ওনারা জাজমেন্ট দিচ্ছেন। অনেক সময় কিন্তু ওনাদের নিজেদেরও কিন্তু মানে বুদ্ধি অ্যাপ্লাই করেন। অলওয়েজ তারা কিন্তু সবসময় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা যেগুলো জিনিস ওদের সামনে
দেওয়া হলো বা যে এভিডেন্সগুলো দেওয়া হলো সেগুলোর ভিত্তিতে যে সবসময় ওরা জাজমেন্ট দেয় তা নয় কিন্তু। এবং তার মানে এই নয় যে সেই ভিত্তিতে জাজমেন্ট না দিলেই ওনারা যে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে জাজমেন্ট দিচ্ছেন সেটা ভুল, সবসময় সেটা নয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে শিব যে বিষ পান করলেন, সমাজটাকে বাঁচালেন। এইবার প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস, পশের যে গাইডলাইন্সগুলো আছে, এই গাইডলাইন্সের আগে আরেকটা হয়েছিল ভিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান, একটা কেস ছিল। ওকে, এই কেসটা কোর্টের সামনে আসে। এই কেসটা আমি ছোট্ট করে বলছি, বেশি ইনডেপথ যাব না। সেটা হচ্ছে গিয়ে যে ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছিল। আচ্ছা, মহিলাদের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় ছিল একটা সময়, ফ্রম দ্য মানে রামায়ণ আমরা গল্প শুনেছি তখন থেকে। ঠিক ঠিক। এবং সেটা যখন চলে আসছে এই সমাজের মধ্যে, কিন্তু মহিলাদের প্রতি কিন্তু প্রচুর অবিচার হয়েছে। ঠিক। এবং এই বিশাখা রেপ কেসও কিন্তু একটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ছিল। এবার নর্মালি আমরা লেজিসলেচার, তিনটে অর্গান আছে। লেজিসলেচার মেক্স দ্য ল, এক্সিকিউটিভ এনফোর্সেস দ্য ল, অ্যান্ড জুডিশিয়ারি ইন্টারপ্রিটস দ্য ল, ব্যাখ্যা করে। কিন্তু জুডিশিয়ারি কখনো কখনো কিন্তু খুব হার্শ ডিসিশন নেয়, শুধু ব্যাখ্যা করে না। আচ্ছা, এই ক্ষেত্রে জুডিশিয়ারি কি করলো, কোনো লেজিসলেচারে কিন্তু ল পাস হয়নি। অনেক লজ আছে যেটা জুডিশিয়াল ডিসিশনের মধ্যে দিয়ে গাইডলাইনস হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে কিন্তু একটা পয়জন ছড়িয়ে পড়েছিল মহিলাদের এগেইনস্ট। দিস আর দ্য পয়জন, যেখানে মহিলারা প্রচন্ড কষ্টে ছিল, প্রচুর মহিলারা, এখনো অনেক জায়গায় ঘটছে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু গাইডলাইন দিয়ে দিল যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেসে কি কি গাইডলাইন, কি কি হলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস হবে। এটা কিন্তু থ্রু লেজিসলেচার আসেনি, সেটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট ছিল। সেটা কিন্তু ইমিডিয়েট হয়েছে। এক্স্যাক্টলি। জুডিশিয়ারিকে অনেক কিছু মাথার থেকে সরিয়ে রেখে জুডিশিয়ারির শুধু ইন্টারপ্রিট করাটা, ওরা সিচুয়েশনটাকে ইন্টারপ্রিট করে কিন্তু ওরা কিন্তু একটা জাজমেন্টের থ্রু দিয়ে ওরা কিন্তু একটা আইন পাস করে দিয়েছে। শিব বিষ পান করলেন কেন? কারণ সমাজটাকে রক্ষা করতে। এখন কি এসে শিব বিষ পান করবে? না। শিবের জুডিশিয়ারিটাকে শিবের সাথে কিন্তু আপনি ইন্টারলিঙ্ক করতে পারেন। কারণ আমরা একটা জিনিস, আমি বারবার বলি সবাইকে, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, মানুষ হচ্ছে গিয়ে সব থেকে উৎকৃষ্ট প্রাণী। যখনই আমি উৎকৃষ্ট প্রাণী বলছি, একটা নেচার, ভগবান, যেটা মানে যাকে আমরা কোনোদিনও দেখিনি, যদি মেনেও থাকি যে একটা অদৃশ্য শক্তি আছে, তাহলে সেই শক্তির দ্বারা কিন্তু আমরা কিন্তু চালিত হচ্ছি, এবং সেই শক্তির কারণে কিন্তু মানুষ হিসেবে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের মধ্যে যে ক্ষমতাটা আছে, একটা পশু পাখির মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা নেই। যখনই সেই মানুষগুলো যদি আমরা সেই এটার অপব্যবহার করি, আমরা কিন্তু অসুরে পরিণত হয়ে যাই। সত্যি কথা। তাহলে স্পিরিচুয়ালিটি ইজ উইদিন আস। আচ্ছা, এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন জাস্ট মাথায় আসলো আর কি, মানে এই যে বলছেন আপনি শুরু থেকে যে মরালিটির কথা বা স্পিরিচুয়ালিটির কথা, যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই মরালিটিটা চলে আসে, বা সবাই যদি সেরকমভাবে আধ্যাত্মিক হয়ে যায় বা এরকমভাবে চলতে পারে, তাহলে কি আইনের কি কোনো প্রয়োজন আছে সেখানে? এটা তো অবিশ্বাস্যকর ব্যাপার না? প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই ব্যাপারগুলো আসে, দেখুন, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি। We always avoid negative energy and we always go for positive energy. আইনটা কেন আসলো, এবার যদি আমি এই জায়গাটাতে যদি আসি, আইনটা আসলো বিধবা পুনর্বিবাহ, ঠিক এসছে তো? কেন এসছে? বিধবা পুনর্বিবাহ এসছে এই কারণে, এই ছোট ছোট মেয়েরা অল্প বয়সে বিধবা হচ্ছে, আর তাদেরকে অনেক কিছু যন্ত্রণার এদের শিকার হতে হচ্ছে, প্রচুর ওরা সহ্য করেছে লাইফে। সতী প্রথা ছিল, অ্যাবলিশন হয়ে গেল, কেন হলো? এবার সতী প্রথাকে কি আমি বলবো অনেক আগের থেকে চলে এসছে, এটাতে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, এটার মধ্যে স্বামীর সাথে যদি এরা যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, একই সাথে ওরা চলে যাবে? What the hell the people are speaking about?
আইনের দরকার এই জায়গাটার মধ্যে আছে। কারণ বলছি, সতী প্রথা অনেক আগের থেকে চলে আসছে। ভালো এবং খারাপের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো বা যে জিনিসটা কোনো ক্ষতি করবে না সেই জিনিসটা থাকলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলছি কিভাবে। সতী প্রথা জিনিসটা খারাপ না ভালো? অবভিয়াসলি খারাপ। কেন খারাপ? মানে একটা জীবিত মানুষকে এরকম ভাবে পুড়িয়ে দেওয়া, জাস্ট একটা ধর্মের দোহাই দিয়ে বা কিছু একটা ট্যাগ লাগিয়ে দিয়ে। তাহলে তার কি রাইট নেই? অফকোর্স তার বাঁচার অধিকার রয়েছে, আছে। আচ্ছা, বিধবা পুনর্বিবাহ সেটারও প্রয়োজন আছে। একা একা কি এই যে মানে এখন তো দেখছি ডাইভোর্স হচ্ছে, বিয়ে করছে হ্যাপিলি ম্যারিড, তাহলে তখন কেন হতো না? আমাদের সমাজে কিছু না নিজস্ব, বললাম যে পজিটিভ নেগেটিভ, আমরা মানুষরাই কিন্তু নেগেটিভ। দেখুন একটা কথা বলি, দুর্গা যেমন আছে অসুরও তেমন আছে কিন্তু, and that is the reason righteousness, justice, morality and nowadays in the form of law is very very important. Are you getting it what I'm saying? It's very very important. So law বেসিক্যালি কিন্তু এই মোটা মোটা বইয়ের ব্যাপার নয়। ল আমি বাচ্চাদেরকে বলি যখন আমি পড়াই, ল ইজ নাথিং বাট এ কমন সেন্স, ল ইজ নাথিং বাট এ লজিক। Law cannot be without logic. If you can criticize it, the moment you will criticize it, and if there is a valid point, automatically it will be amended and new law will come up. Right. Law changes according to the changing need of the society. বুঝতে পেরেছেন? সতী প্রথা অ্যাবলিশ হলো, উইডো রিম্যারেজ আসলো, সব কিছুই হলো, তারপরেও সেক্সুয়াল হ্যারাসমেন্টে কিন্তু হয়েই চলেছে। পশ চলে আসলো, ঠিক আছে। ওই বললাম যে একটা এক্সাম্পল ছিল যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, যখন ডিসরোব করা হচ্ছিল, কৌরবরা যখন করছিল, দুঃশাসন আর দুর্যোধন মিলে, তখন কিন্তু সমাজ চুপচাপ। তাহলে সমাজ কিচ্ছু বলছে না, কারণ সমাজ বলছে যে আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ। কোয়েশ্চেনটা এখানে আসছে যে কোন জিনিসের প্রতি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা কি লজিক্যাল ছিল না ইললজিক্যাল ছিল, সেটা বুঝতে হবে। কেউই হেল্প করেনি, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে হেল্প করলেন। এখন কারো রেপ হচ্ছে, নির্ভয়াকে কি শ্রীকৃষ্ণ হেল্প করলেন না কেন? আমার জাস্ট এটাই প্রশ্ন যে এখনকার দিনে যে ঘটনাগুলো ঘটছে, যেমন কদিন আগে আরজি করের মতন একটা ঘটনা ঘটে গেল, এই জায়গাগুলোতে কি প্রপার জাস্টিস হচ্ছে? এই যে হচ্ছে না তো, এই জায়গাগুলোতে প্রপার জাস্টিস হচ্ছে না, কারণ আমি স্পিরিচুয়ালিটিকে ফলো করছি না, আমি মোরালিটিকে ফলো করছি না, আমি এথিক্যালি চলছি না, আমার মধ্যে লোভ। মানে এখানে শ্রীকৃষ্ণ যে আছেন, যিনি এটার হর্তাকর্তা বিধাতা, যিনি এটা প্রণয়ন করেন, তার মধ্যেই কোনো একটা জায়গায় খামতি রয়ে গেছে সেই মোরালিটির। না, তার মধ্যেও খামতি নেই। ল কিন্তু একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ হচ্ছে কি, যে জাজমেন্ট দিচ্ছে সে উইদাউট এভিডেন্স সে কিছু করতে পারবে না, নাম্বার ওয়ান। আরেকটা পয়েন্ট আমি আপনার সাথে একমত, যেখানে আপনি বলেছেন যে যারা জাজমেন্ট দিচ্ছে তাদের মধ্যে মোরালিটির অভাব আছে, আলবাত আছে। তারা নেগেটিভ এনার্জি দ্বারা কিন্তু তারা কিন্তু পরিচালিত, নট পজিটিভ। দ্য মোমেন্ট আই এম থিঙ্কিং অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ, দেন তোমার ধর্মা, মোরালিটি, রাইটিয়াসনেস, জাস্টিস উইল নট কাম, বিকজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইয়োর সেলফ অনলি। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে ইট ইজ, আমি ডিউটির কথা বলছিলাম তো, অর্জুন যখন মহাভারতের যুদ্ধের মধ্যে উনি যখন কি করবেন না করবেন, তখন উনি দেখছেন যে নিজের আত্মীয়, নিজের ভাই কিন্তু মারতে হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে একটাই কথা বলেছিলেন যে ইউ ডু ইউর ডিউটি উইদাউট এনি অব্লিগেশন। এই জিনিসটাই তো নেই এখন, এই জিনিসটাই নেই। কারণ আমি সেলফলেস ডিউটি করাটাই হচ্ছে কি আমার কর্তব্য। কতজন করছে
এবার ধ্বংসের দিকে এগোচ্ছে তো। আপনি বলুন এনভায়রনমেন্ট, দিল্লির অবস্থা দেখুন, দিল্লিতে প্রচুর পরিমাণে পলিউশন, লোকজন মরছে, লোকজন অ্যাস্থামা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ধ্বংসের দিকে এগোচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। পৃথিবীটা যখন অনেকে মানে পাগলের প্রলাপ বলি আমি এগুলোকে, 2021-এ পৃথিবী ধ্বংস হবে, 2024-এ পৃথিবী ধ্বংস হবে, 2050-এ পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস ওই ভূমিকম্প আসবে আর সব ভেঙে পড়ে যাবে এইভাবে হবে না, অ্যাট এ টাইম হবে না, ধীরে ধীরে হচ্ছে হচ্ছে। তো রিসেন্টলি মায়ানমারে দুর্ঘটনা ঘটলো, ভূমিকম্প হলো, এত লোক মারা গেল, এবং বলছে যে নাকি এটারও আফটার এফেক্টটা খুব মানে বিভৎস হতে চলেছে। বিভৎস, কারণ কেউ সবাই নিজের কথা ভাবছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, to use the natural resources in a way so that future generation would be able to use those resources. ঠিক ঠিক। কারা কেউ করছে? কেউ করছে না। বাবা ছেলের ভবিষ্যতের জন্যে বিল্ডিংকে বিল্ডিং বানিয়ে দিচ্ছে, জঙ্গলকে জঙ্গল কেটে দিচ্ছে, কিন্তু বাবা তার নিজের জন্যে করছে, তার নিজের ছেলের জন্যে করছে। অন্যের জন্যে কে ভাবছে? ভবিষ্যতের জন্যে কে ভাবছে? কেউ ভাবছে না। তাহলে স্পিরিচুয়ালিটি নেই, মোরালিটি নেই, এথিক্স নেই, হবে কোত্থেকে? যে এবার এই জায়গাটায় আমরা যেহেতু ল নিয়ে কথা বলছি, আইন নিয়ে কথা বলছি, এই যে নেই, এই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য আইন কীরকমভাবে ব্যবস্থা নিতে পারে? যেমন আমরা যদি একটু স্পিরিচুয়ালিটির কথা বলি, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি শক্তি, এই যে ওইখানকার যে সৃষ্টিকর্তা, একজন রক্ষাকর্তা, একজন নির্মাতা পুনরুদ্ধার করছেন, এই যে ব্যাপারগুলোকে ডিনোট করছে, এই যে আমাদের এখন নেই ব্যাপারটাকে আমরা যদি আবার ফিরিয়ে আনতে চাই, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের কী করা উচিত, বা আইন আমাদেরকে সেই দিক থেকে কোন পথে কীভাবে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে? ব্রহ্মা হচ্ছেন গিয়ে ক্রিয়েটার। যখন আমি ক্রিয়েটার কথা বলি তখন কিন্তু দ্য ক্রিয়েশন অফ দ্য লজ, ক্রিয়েশন অফ দ্য লজ। সো অ্যান্ড বিষ্ণু, যখন আমি কথা বলি, বিষ্ণু হচ্ছে গিয়ে প্রিজার্ভার। নাও আফটার ক্রিয়েটিং দ্য লটা ক্রিয়েট হলো, তারপরে বিষ্ণু, দ্যাট মিনস ইট ডিপিক্টস দ্যাট টু প্রিজার্ভ দিস ল, right? For the benefit of the future, or for the future generation, or the present situation going on. And তিন হচ্ছে গিয়ে শিবা, the destroyer. Now it is to avoid corruption. Right. অনেক কিছুই ঘটছে, ভালো জিনিসও ঘটছে, খারাপ জিনিসও ঘটছে। নাও স্পিরিচুয়ালিটির মাধ্যম দিয়ে যদি আমি বলি যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এবং তাদের সাথে রিলেট করে আজকের দিনে যে বেআইনি অনেক কাজগুলো হচ্ছে, যেটা উচিত নয়, এবং তার দ্বারা অনেকে হয়তো লাভান্বিত হচ্ছে, যারা হচ্ছে গিয়ে খারাপ কাজের সাথে যুক্ত, এবং ক্ষতি তাদের হচ্ছে যারা হচ্ছে গিয়ে খুব গরিব বা যারা আইনের দ্বারস্থ হতে পারছে না। তো সেই কারণে আমি আবারও কিন্তু ওই পশ বা বিশাখার গাইডলাইনের আমি কথাটা বলবো, যখনই এই ধরনের কিছু ঘটে তখনই কিন্তু ক্রিয়েশন অফ দ্য লজ হয়। নির্ভয়া রেপ কেসের পরেও কিন্তু যখন পাবলিক ওপিনিয়ন, পাবলিক যখন পাগল হয়ে গেল, তখন কিন্তু এক দুটো লজ উইথ রিলেটেড টু দ্য এজ কিন্তু ক্রিয়েট হলো। দিস ইজ কল্ড দ্য, আই ক্যান depict, it symbolizes Brahma, the creation of the laws. Now আবার নতুন করে the preservation, yes, because as I said, ki society law changes according to the changing need of the society. Society যেভাবে চেঞ্জ হবে সেইভাবে লকে চেঞ্জ হতে হবে, and there comes the creation of the laws, which is Brahma, right? And there comes the duty of Vishnu. Vishnu is the preserve, যে প্রিজার্ভ করে। তারা কারা? তারা হচ্ছে গিয়ে জুডিশিয়ারি, তারা হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ, আইপিএস অফিসার্স, পুলিশ অফিসার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, রাইট? দে আর দ্য প্রিজার্ভার। অ্যান্ড তাদের প্রিজার্ভ করতে গিয়েও যদি সেটার মধ্যে করাপশন হয়, দেন দেয়ার কামস শিবা, তাণ্ডব চালাবে। তখন তাণ্ডব চালাবে করাপশনকে সরানোর জন্য। অ্যান্ড হোয়াট ওয়ে ইট উইল কাম, ইউ নেভার নো, রাইট? সো দিস ইজ কল্ড দ্য ডেস্ট্রয়ার। আমি এটা সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের কথা বলা আছে, এবং বলা আছে যে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটসটা কেউ নিতে পারবে না, কেউ এটাকে আঘাত করতে পারবে না। যদি ইন কন্ট্রাভেনশন টু দ্যাট হয় তাহলে সেটা ভুল হবে, সেটা ঠিক হবে না। ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন ক্রিয়েটেড
ইট হ্যাজ বিন প্রিজার্ভড, রাইট? এখন বিভিন্ন ধরনের কিন্তু পার্লামেন্ট এবং জুডিশিয়ারির মধ্যে কিন্তু সবসময় কিন্তু একটা কিন্তু টাসেল লেগে থাকে। পার্লামেন্ট বলে আমি পাওয়ারফুল, জুডিশিয়ারি বলে আমি পাওয়ারফুল, বিকজ পার্লামেন্ট মেক্স দ্য ল এবং জুডিশিয়ারি ইন্টারপ্রিটস দ্য ল। এবার পার্লামেন্ট ইজ অলওয়েজ রিলেটেড টু দ্য পলিটিক্স অ্যান্ড অল, নো? সো ফর দেয়ার পলিটিক্যাল গেইন সামহাও এটা অনেক বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন আইন তৈরি করে দেয়। এবার প্রশ্নটা হচ্ছে যে পার্লামেন্টের কি কনস্টিটিউশনের যে ম্যান্ডেট আছে বা কনস্টিটিউশনাল যে প্রিন্সিপাল আছে, পার্লামেন্ট কি পারে সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে? এবার পার্লামেন্ট কি করেছে যে লিটারাল একটা ইন্টারপ্রিটেশন করেছে। আর্টিকেল 368-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। আচ্ছা, সো ওয়েন ইট ইজ সেইং পার্লামেন্ট দ্য অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের মধ্যে যদি পুরো কনস্টিটিউশনটাকে যদি পুরো গন্ধমাদন পর্বত যদি আমি ধরি, তাহলে কনস্টিটিউশনের মধ্যে এই গন্ধমাদন পর্বতের মধ্যে ফান্ডামেন্টাল রাইটসও আছে। তা তার মানে কি পার্লামেন্ট কি চাইলে পরে ফান্ডামেন্টাল রাইটসকেও চেঞ্জ করতে পারে? তার প্রশ্নটা হলো পার্লামেন্ট যদি ফান্ডামেন্টাল রাইটসকে ইন্টারফেয়ার করে তাহলে পরে আমাদের লাইফ উড বি এট রিস্ক, আমাদের অধিকার উড বি এট রিস্ক। তাহলে তো হিটলার আর অস্টিন এদের যেটা রুল ছিল এদের মধ্যে তো কোনো তফাৎ থাকবে না। তাহলে আমাদের রুল অফ ল থাকছে না, আমাদের রাইট রঙের মধ্যে তফাৎ থাকছে না, কিং ক্যান ডু নো রঙের কনসেপ্ট চলে আসবে। পার্লামেন্ট যখন ইচ্ছা তাই করবে। তখন প্রশ্নটা হলো, তখন কিন্তু শিবের ইন্টারফারেন্স হলো। হাউ? in the form of judiciary. Okay. Judiciary said, ultimatum judiciary has given. প্রচুর ধরনের কনস্টিটিউশন কিন্তু অ্যামেন্ডমেন্ট আসতে থাকে, একটার পর একটা অ্যামেন্ডমেন্ট আসতে থাকে। এই অ্যামেন্ডমেন্ট আসার কারণ কি? এই অ্যামেন্ডমেন্ট আসার কারণ হচ্ছে কি পার্লামেন্ট বলে আমি সুপ্রিম, জুডিশিয়ারি বলে আমি সুপ্রিম। কিন্তু জুডিশিয়ারি অ্যাজ বিকজ দ্য ইন্টারপ্রিটার, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কিন্তু আলটিমেট অথরিটি। মানে জুডিশিয়াল রিভিউ বলে একটা কথা আছে। জুডিশিয়াল রিভিউ হচ্ছে কি আপনি যে কোনো ল বের করে নিন, এটা জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যম দিয়ে সেটাকে ছেঁকে বের করব। ছাঁকতে গিয়ে যদি আমি দেখি যে কিছু পার্টিকেলস যদি থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে সেটাকে চলে আসবে, বাকি সেটা ফিল্টারাইজ করে বের করে দেবো। তার মানে আমি যেগুলো যেগুলোকে আছে প্রবলেমসগুলোকে আমি ফিল্টারাইজ করে বের করে দিচ্ছি। তো জুডিশিয়াল রিভিউ ইজ এ কাইন্ড অফ কিন্তু শিবা, ইউ ক্যান রিলেট, বিকজ জুডিশিয়াল রিভিউয়ের ইন্টারফিয়ারেন্স তখনই হবে যখন দেখবে যে আরই যে যার পার্লামেন্ট যে যার মতন যদি তার নিজের মতন যদি কাজ করে এবং সেখানে যদি কোনো মানুষের যদি ফান্ডামেন্টাল রাইটসের আঘাত হয়, আরবিট্রারিনেস হয়, লজিক্যাল যদি না হয়, তাহলে সেখানে কিন্তু জুডিশিয়ারি কিন্তু ইন্টারফেয়ার করবেই করবে। ইটস এ কাইন্ড অফ শিবা। ঠিক ঠিক ঠিক। ইট উইল ডেস্ট্রয় দ্য action of the parliament and it will make its own rule and you cannot break it. And right now judicial review is the basic structure of the constitution which cannot be amended at any point of time, which cannot be abridged at any point of time, which cannot be taken away at any point of time. Okay. Are you getting it what I'm saying? So this way you can relate. আমাদের যে রামায়ণের মধ্যে শ্রী রামচন্দ্রের যে এক্সাম্পলটা আপনি দিতে চাইছিলেন সেটা একটু ছুটে গিয়েছিল। তো মর্যাদা পুরুষোত্তম রামের মানে হচ্ছে কি যে রাম খুব মানে ধর্মটাকে মেনে চলেন, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, ঠিক আছে? দশরথ কৈকেয়ীকে কথা দিয়ে দিয়েছেন রাম বনবাসে যাবে। দশরথ অনেক দুঃখী ছিলেন, কিন্তু ওনার কিছু করার ছিল না। উনি কৈকেয়ীকে প্রমিস করেছেন যে রামকে আমি বনবাসে পাঠাবো। রাম বাবার কিন্তু কথাটা শুনলেন। উল্টো দিকে যদি আমি দেখি, রামের কিন্তু রাইট ছিল প্রশ্ন করার, কেন তুমি আমাকে বনবাসে পাঠাচ্ছ, আমি যাব না। কিন্তু বাবা যেহেতু কথা দিয়ে দিয়েছেন, আমি বাবার অবমাননা, বাবাকে মানে অমান্য করে আমি কিন্তু ওই জিনিসটা করব না। হি ওয়েন্ট। রামের যেই ক্যারেক্টারটা, আমরা কাউকে দেখিনি, রামকে দেখিনি, লক্ষ্মণকে দেখিনি, কাউকে দেখিনি, কিন্তু রামের যে ক্যারেক্টার কিন্তু একজন সুপুরুষকে বোঝাচ্ছে, এমন একজন মানুষকে বোঝাচ্ছে যে ধর্মের বাইরে উনি যাবেন না, গুরুজন যেটা বলেছেন সেটাকে আমি শুনবো এবং সেইভাবে আমি চলবো, সেখানে আমি কোনো ডিসপিউটে যাব না। রাম রাজ্য বলতে একটাই জিনিস বোঝায়, যেখানে হচ্ছে গিয়ে কোনো, এই আগেই যেটা বললাম যে
একে অপরের প্রতি ভালোবাসা, কাউকে ছোট করে না দেখা, নারী পুরুষকে সমানভাবে দেখা, কারোর প্রতি হিংসে না করা, এই ঠিক আছে। তো রামকে আমরা এই হিসাবে এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আমি যদি এই যে ক্যারেক্টার, আমি এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম রাম রাজ্যের বা রামের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, আপনার কি মনে হয় না যে এটার মধ্যে মরালিটি আছে, এটার মধ্যে এথিক্স আছে, এটার মধ্যে রাইটিয়াসনেস আছে, এটার মধ্যে ধর্ম আছে, ঠিক আছে, এটার মধ্যে ধর্ম আছে। অনেক সময় রাম রাজ্যের কথা বা রামের অর্থ হচ্ছে কি স্যাক্রিফাইস, নিঃস্বার্থ, ঠিক আছে, ডিউটি উইদাউট obligations, duty without attachment, duty without attachments, duty without attachments, দেখতে হবে এই জিনিসটা। তো স্যাক্রিফাইস it is not a negative word, it is a very very powerful word. When we talk about the spirituality, sacrifice is another point which has a very close nexus, যেটা close connection with the spirituality. বিকজ আপনি যখন স্পিরিচুয়াল দিকে যাচ্ছেন তখন আপনি কোনো কিছু লোভ নেই তো আপনার, আপনি তো লোভী নন। আপনি যখনই লোভী নন তখন আপনার মধ্যে একটা অপরিসীম একটা পজিটিভ শক্তি আপনার মধ্যে কাজ করবে, ঠিক। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। উল্টো দিকের কথা হচ্ছে গিয়ে সীতা, অগ্নি পরীক্ষা হলো, ভুল না ঠিক? আমার মতে এটা ভুল। কেন? এখান থেকে এসছে যে মেয়েদের প্রতি জেন্ডার জাস্টিস। এখন যে জেন্ডার জাস্টিসের কথা যে এসছে, এখান থেকে এসছে। নর্মালি এভিডেন্স বলে একটা সাবজেক্ট আছে লতে, বলছে বার্ডেন অফ প্রুফ কার উপরে সেই বার্ডেনটা, যে মানে যে প্রুফ করবে। তাহলে যখন আমি কিছু বলছি যে আপনি দোষী, তাহলে বার্ডেন অফ প্রুফ লাইজ অন মি, যে কেন আপনি দোষী সেটা কারণটা আমি দেখিয়ে দেব। তারপরে বার্ডেন অফ প্রুফটা শিফট হয়ে আপনার কাছে চলে আসবে, কারণ আমি তো প্রমাণ করে দিয়েছি লজিক দেখিয়ে যে সিদ্ধার্থ দোষী। আপনি যখন ডিফেন্ড করবেন যে আমি দোষী নই, যখনই বলবেন আপনি দোষী নই, মানে যখনই তুমি বলবে যে আমি দোষী নই, তখন কিন্তু তোমাকে এটাও দেখাতে হবে যে আমি কেন দোষী নই। তাহলে বার্ডেন অফ প্রুফ লাইজ অন ইউ। তো ইট শিফটস। সীতার যে ঘটনাটা ঘটলো, সীতা কিন্তু শি ওয়াজ এ ভিকটিম। তাহলে সীতা যদি ভিকটিম থাকে, which is already been proved, the Sita has been abducted or kidnapped, whatever it is, তাহলে পরে সমাজ সেটাকে দেখেছে, তাহলে সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হবে? এক্স্যাক্টলি। তাহলে এখানে জেন্ডার জাস্টিসের কথাটা এসছে, ইনজাস্টিস এগেইনস্ট উইমেন। আমার মতে সীতার অগ্নি পরীক্ষাটা উচিতই হয়নি। সেটা অন্য একটা গল্প আছে যে সীতা, আমি ওইভাবে গল্পটা অন্য, যে এবারে যে রিসার্চ ওরিয়েন্টেড যদি বলি আমি, গল্পটা অন্য, যে সীতার যখন অগ্নি পরীক্ষা হয়েছে, সীতা অ্যাকচুয়ালি ওই সীতা ছিলেন না, উনি ওখানে সীতা ছিলেন না। আচ্ছা, সীতা অন্য কোথাও ছিলেন। দ্যাট ওয়াজ এ মানে একটা আর্টিফিশিয়ালি ফ্রেমড সীতা ছিলেন। দ্যাট ওয়াজ নট, এটা একটা গল্প আছে যেখান থেকে আই ক্যান রিলেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলসো। ওকে, যেখান থেকে আই ক্যান রিলেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অন্য গল্প, সেটাতে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমি নর্মালি সাধারণত মানুষেরা যেটা জানে সীতাকে নিয়ে, যেটা বলে যে সীতার অগ্নি পরীক্ষা হয়েছে, আমার মতে সীতার অগ্নি পরীক্ষা হয়ে থাকলে সীতার অগ্নি পরীক্ষা হওয়া উচিত হয়নি, বিকজ এটা জেন্ডার মানে জাস্টিস হয়নি। তাহলে ইকুয়ালিটি দিকে আমি গেলাম না। এখানে আমি রামকে দোষী করছি না, এখানে আমি এই পৃথিবীর পুরুষদেরকে দোষী করছি যারা নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যতা করে। রাম দোষী সবাই বলে, অগ্নি পরীক্ষা দিলে কেন হলো? ইট ইজ অ্যাকচুয়ালি নট। আমরা তো রামায়ণ থেকে আমাদের মধ্যে একটা ড্রামা সিরিজ মাথার মধ্যে ঘুরতে থাকে, সত্যি বোধে কিছু একটা ছিল। যে জিনিসটা দেখিনি সেটার এক্সিস্টেন্সটা নিয়ে কথা বলবো না, বাট যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে লজিক্যালি আজকের দিনের সাথে ইন্টারলিঙ্কড করবো, দ্যাটস ইট। আচ্ছা, এই রামায়ণের
রাবণের ক্যারেক্টারটা কতটুকু ফ্যাসিনেটিং আপনার জন্য, এই ক্যারেক্টারটা থেকে আমাদেরকে কি বোঝাতে চাইছেন? রাবণের ক্যারেক্টারে একটাই কথা বলবো, খুব শিক্ষিত, ঠিক আছে। যখন আমি নিজের শিক্ষাকে আমি যখন নেগেটিভলি যখন সেটাকে কিন্তু আমি চালাই, আমার মারাত্মক ব্রেন, প্রচণ্ড ব্রেন আমার, আমি খুব ইন্টেলিজেন্ট, ঠিক আছে, খুব ইন্টেলিজেন্ট, মানে আই হ্যাভ এনাফ পাওয়ার। ধরুন আজকালকের দিনে ওসামা বিন লাদেন, ও কি ছিল, এত ট্যালেন্টেড ছিল, এত ইন্টেলিজেন্ট ছিল, সফটওয়্যার ডেভেলপার ছিল, তো সফটওয়্যার ডেভেলপ দিয়ে নেগেটিভ এই হচ্ছে না, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে না। আমি রাবণকে সেইভাবেও নিতে পারি যে এ পাওয়ারফুল পার্সন, এন ইন্টেলিজেন্ট পার্সন, বাট উইথ এ নেগেটিভ মাইন্ড, হু ওয়ান্টস অনলি দ্য পাওয়ার, হু ওয়ান্টস দ্য রুল দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি সর্বশক্তিমান, নট ইন পজিটিভ সেন্স বাট ইন এ নেগেটিভ সেন্স, দেন ইট নিড টু বি ডিস্ট্রয়েড, এই ব্যাপারটা। আচ্ছা, আইন প্রণয়ন করতে গিয়ে ধর্ম এবং ধর্মনিরপেক্ষতার যে ব্যাপারটা থাকে, অনেক সময় এমন এমন কিছু জাজমেন্ট উঠে আসে বা এমন এমন কিছু আইন প্রণয়ন হয় যেটার ক্ষেত্রে অনেক সময় ধর্মীয় ভাবাবেগে হয়তো একটুখানি আঘাত লাগতে পারে। আমি যদি সেই প্রসঙ্গে আসি, হয়তো 377-এর কথাটাই ধরা যাক, সেটা যখন উইথড্র করা হলো এবং তার ডিক্রিমিনালাইজেশন, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি, আমি তো সেটাকে খুব সাপোর্টে, আমি এটার সাপোর্টে। কারণ হচ্ছে গিয়ে আমার শারীরিক বিকাশ কিভাবে হয়েছে, আমি আবারও বলছি, কিন্তু আমার মানুষ এটা উৎকৃষ্ট প্রাণী, আমি আবারও সেম পয়েন্টে আসছি, আমার জন্ম হয়েছে, ঠিক আছে, আমার শারীরিক গঠন কিভাবে, শুধু শারীরিক গঠন না, আমার মানসিক গঠনকেও আমাকে দেখতে হবে। জুডিশিয়ারি 2 এটার মধ্যে কিন্তু কোনো আইন পাস হয়নি, কিন্তু হোমোসেক্সুয়াল 377 যে উইথড্র হলো, ইটস আউট অফ এ জুডিশিয়াল ডিসিশন, যেটা উচিত সেটাই হয়েছে, আউট অফ এ জুডিশিয়াল ডিসিশন। তো এইটা যে হলো, আমার মানসিক বিকাশ কি, আমি আপনাকে একটু আগে ওই সুস্মিতা রায়ের তালির কথাটা বলছিলাম, এক্সাম্পলটা কেন দিয়েছিলাম, কারণ ওই মুভিটা দেখবেন, আপনি দেখেছেন, তার শারীরিক গঠন যাই হোক না কেন, তার মানসিক গঠন যদি তার শারীরিক গঠনের সাথে ম্যাচ না করে, এবং তার মানসিক গঠন যদি অন্য অপোজিট সেক্সের সাথে ম্যাচ করে যায় বা সিমিলার সেক্সের সাথে ম্যাচ করে যায়, কোট আনকোট, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট উইথ আই এম টকিং অ্যাবাউট, তাহলে কি অসুবিধে? অসুবিধে সমাজের, কারণ সমাজ যেটাকে প্রথম থেকে দেখে আসছে তার থেকে একটু ডিভিয়েট হচ্ছে, সেটা মেনে নিতে পারছে না। I will talk about this in my next episode with regard to the patriarchy and all. Okay. সমাজ সেটাকে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছো না? আমি ছেলে হয়ে জন্মেছি, আমার মন হচ্ছে গিয়ে মাতৃত্বের মতন, আমার ওই মানে মাই মাইন্ড ইজ টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার ইমোশনস। তাতে কি অসুবিধে? সেটা তো লেখালেখি করে আসেনি, বা ইট ইজ নট ইনজেক্টেড, ইটস এ নেচারস কল। হাউ ইউ ক্যান ডিনাই দ্য নেচারস কল? Whenever it is a nature's call, whenever it is a, coming out of a nature, it's a natural thing, it is spiritual. You cannot deny it. And judiciary took a right decision. আমি ছেলে, আমার আর একটা ছেলের প্রতি ভালোবাসা এসছে। ভুল কোথায় বাবা? তুমি লিঙ্গটা দেখছো, তুমি তার প্রতি ভালোবাসার যে পিওরিটিটা তুমি সেটা দেখছো না। ইউ আর নট মেজারিং দিস। মানে আমরা শুধুমাত্র আউটার বডিটা দিয়ে তাকে জাজ করছি, কিন্তু ইনার সেলফটার প্রতি আমরা কনসাস নই। আজকালকের দিনে কেউ দেখেই না, নট অনলি ইন দ্য সেন্স অফ হোমোসেক্সুয়ালিটি, বাট ইন জেনারেল। আমি আউটার, সবই আউটার ওয়ার্ল্ডে বিশ্বাসী, ইনার ওয়ার্ল্ডে কেউ যেতেই চায় না। ঠিক আছে, তা এই যে হোমোসেক্সুয়াল ম্যারেজ রাইটস নিয়ে যে একটা তর্ক বিতর্ক চলছে আজকে অনেকদিন ধরে, আমরা শুধুমাত্র 377টাকে রদ করলাম, কিন্তু তারপরে যে সেম সেক্স ম্যারেজ নিয়ে কথাটা চলছে, এটা এখন পর্যন্ত ঝুলিয়ে রয়েছে, বা এটার এখন পর্যন্ত সেরকম কোনো নাই, কিন্তু হচ্ছে তো বিভিন্ন জায়গায়, কেউ তো না করছে না। বিভিন্ন জায়গায় হচ্ছে, না করছে না, কিন্তু তার যে ওই একটা আইনগত বৈধতা, সেইটা কিন্তু এখন পর্যন্ত আসেনি।
আইনগত বৈধতা একদিকে বললে পরে আসেনি, আরেকদিকে বললে পরে এসছে। কিরকম? একদিকে যেটা এসছে সেটা হচ্ছে কি থ্রু জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট এসছে। কেউ যদি সমাজ যদি সেটাকে যদি আটকায় এবং কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে পরে থ্রু যে কেসটাতে উইথড্র মানে যেটা 377 যেটাকে চলে গেল, নবতেজ সিং জোহরের কেসটা যেটা ছিল, ইয়েস, এই কেসের সাথে আপনি প্রেসিডেন্ট দেখিয়ে ইউ ক্যান ফাইট ফর ইট অ্যান্ড ইউ উইল গেট দ্য জাস্টিস ফর ইট। ওকে, রাইট? মেবি ইন লিখিতভাবে কিছু আসেনি, লিখিতভাবে না আসলেও অসুবিধা তো কিছু নেই। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানেন তো, আমাদের সমাজটা এমনভাবে তৈরি, যে জিনিসটা আমরা সব থেকে প্রথম থেকে দেখে এসেছি সেটাকেই আমরা মেনে নিচ্ছি। আমরা ডিভিয়েশন চাইছি না, ডিভিয়েশন হলে পরেই আমাদের মধ্যে মতবিরোধ হচ্ছে, আমরা মেনে নিতে চাইছি না। কেন? এবং দ্যাট ইজ দ্য অনলি রিজন প্রেজেন্ট জেনারেশনের সাথে ওল্ডার জেনারেশনের ভীষণ বড় গ্যাপ। ঠিক। এবং সেখানে হচ্ছে কি মানতেই চাইছে না কেউ, আমি বোঝাতে চাই তুমি বুঝতে চাইছো না, অ্যান্ড ডিসপিউট স্টার্টস ফ্রম দেয়ার। এটা ভীষণ বড় একটা, ধীরে 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 আমি আপনাকে আরেকটাও কথা বলছি, ম্যারেজ ইনস্টিটিউশনটাও ধীরে ধীরে উঠে যাবে। আই এম টেলিং ইউ, আমার বাচ্চাটা, আমার মেয়ে এইটুকু, ম্যারেজ ইনস্টিটিউশনটা কিন্তু সে ততদিনে যখন 20-25 বছর বয়স হবে, আই ডোন্ট থিঙ্ক যে ম্যারেজ বলে একটা ইনস্টিটিউশন থাকবে। Because marriage institution itself, it's a creating a mess nowadays. Because ম্যারেজের স্যাংটিটিটা বজায় রাখতে গেলে তাহলে তোমাকে ওই পুরনো ধর্ম শিব পার্বতী সেটাকে মেনে নিয়ে চলো, কেউ মানছে না, এটাই কথা। তাহলে বিয়ে করবো না, থাকবো না, অসুবিধা নেই। সমাজ চেঞ্জ হচ্ছে না বাবা। এবং এখনকার সময়ে দাঁড়িয়ে মোস্ট অফ দ্য পার্সনদেরকে দেখি যে ওরা আইদার তো বিয়ে করবে না বলে একটা ডিসিশন নিচ্ছে, আদারওয়াইজ যারা মানে কাপল হিসেবে রয়েছে ওরাও কোথাও না কোথাও নিজেদের মধ্যে হ্যাপি নয়, ওরাও হয়তো আদার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করছে, ডাইভোর্স হচ্ছে, এই ধরনের কেসগুলো বেশি উঠে আসছে। এই জায়গাটাতে অন্য আরেকটা কথা চলে আসে, অ্যাপার্ট ফ্রম দিস ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রাইট, দো ইট ইজ সাম টু সাম আই ক্যান কানেক্ট উইথ দ্য স্পিরিচুয়ালিটি অলসো। আচ্ছা, কিরকম ভাবে সেটা? শিব পার্বতীর ভালোবাসাটা কি ছিল, বা শিব আর সতীর ভালোবাসাটা কি ছিল? পার্বতীর কথাটা ছেড়ে দিলাম, ইট ওয়াজ এ আনকন্ডিশনাল লাভ। দ্য মুমেন্ট আই এম টকিং অ্যাবাউট আনকন্ডিশনাল, নাও ইট ইজ ইউ উইল নো ওয়্যার ইউ উইল ফাইন্ড something is unconditional. Everywhere is a condition. Everywhere is a condition. আজকে বিয়ে করো, ভালোবেসে বিয়ে করেছো, তুমি পুরুষ হিসেবে তোমার চাকরি না থাকুক, হ্যাঁ, দেখো কি হয়, দেখবে কি হয়, সে উভয় ক্ষেত্রে। যদি আমি বলি যে ঠিক আছে তুমি চাকরি করো, আমি ঘর সামলাচ্ছি এজ এ পুরুষ, ইনফ্যাক্ট আমার কোনো সমস্যা নেই তাতে, পার্সোনালি যদি বলি, মানবে স্ত্রী সমাজ? মানবে না, মানবে না। কেন কেন মানবে না? কোয়েশ্চেনটা এই জায়গাটার মধ্যে। বৈষম্যতা ক্রিয়েট অলওয়েজ হয়েই চলেছে, ইদার দিস ওয়ে অর আদার ওয়ে, রাইট? সো আনকন্ডিশনাল ব্যাপারটা যেটা, ইটস ইটসেলফ এ পায়াস থিং, it itself a spiritual thing, it is righteous, it is filled with morality, it is filled with ethics. যে কোনো সম্পর্কে যদি একটা আনকন্ডিশনাল নিঃস্বার্থ ভাবনা থাকে, সেলফলেস, আবার আসছে এই পয়েন্টটাতে, এভরিওয়্যার দিস, এই ওয়ার্ডটা চারিদিকে ট্রাভেল করে বেড়াচ্ছে, কিন্তু সেলফলেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Nowhere you will find, nowhere. Even father-daughter relationship, father-son relationship, husband-wife relationship, nowhere. Somewhere there is a condition, somewhere. The moment, being a logical person, you are able to prove that there is a logic, there is a condition, there is no unconditional thing, the disputes will start from there. You will face many problems. আমরা পডকাস্টের একদম মোটামুটি শেষের দিকে আমাদের এই পর্বের যাওয়ার আগে দুটো প্রশ্ন, এটা বলতে পারেন যে আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন।
এই যে শ্রমিক আইন প্রণয়ন হয়, আমি একটু কর্পোরেট সেক্টরের মধ্যে এবার একটু ঢুকতে চাইছি আর কি। বিভিন্ন ধরনের শ্রমিক আইন প্রণয়ন হচ্ছে, তাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হয়েছে। তার পাশাপাশি বর্তমানে কর্পোরেটদের মধ্যে একটা এখন সিএসআর অ্যাক্টিভিটি বলে একটা ঢুকেছে, যেটা তাদের এই যে শ্রমিকদের স্বার্থে কাজ করা বা সমাজের স্বার্থে কাজ করা। সিএসআর অ্যাক্টিভিটির মধ্যে ওরা একটা ফান্ড অ্যালট করা থাকে, সেই ফান্ড দিয়ে ওরা সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে। এইটা আমাদের স্পিরিচুয়ালিটির সাথে এবং এই যে আইনটা মানে এটা একটা বাধ্যবাধকতা যে তাদেরকে এই অ্যাক্টিভিটিটা করতেই লাগবে। তাদের প্রফিটের আই গেস 10% বা এরকম কিছু একটা পার্সেন্টেজ হয়তো তাদেরকে সামাজিক সব কিছুর পিছনে আমি কনক্লুশনটা দেখব, রাইট? হোয়াট ইজ দ্য পারপাস? আনসারটা আপনার কাছেই থাকবে। পারপাসটা যদি ভালোর জন্য হয়, ইট ইজ গুড, নো ডাউট। ওকে, বাট পারপাসটা যদি নেগেটিভ হয়, পারপাসটা যদি শুধু প্রফিট হয়, নট ফর দ্য জেনারেল ইন্টারেস্ট যদি হয়, দেন ইট ইজ ব্যাড। ওকে, সো এগেইন আমি বলছি তো, প্রত্যেকটা জায়গায় গুড অ্যান্ড ব্যাড, রাইট অ্যান্ড রং, এই কনসেপ্টটা যেখানে যেখানে থাকবে, স্পিরিচুয়ালিটি সেখানে সেখানে থাকবে। ওকে, দারুণ দারুণ। একদম শেষ প্রশ্ন, এই যে আমাদের আইনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি যে প্রতিহিংসা পরায়ণ থাকে, আবার কিছু থাকে সংশোধনমূলক থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে যেরকম ধরুন কোনো একটা জাজমেন্ট হলো, সেখানে আমরা আসামিকে হয়তো ফাঁসির সাজা দিচ্ছি, সেই ফাঁসির সাজাটা একজন মানে আইন প্রণয়ন বা এই জায়গার থেকে আপনি যেহেতু বিলং করছেন, আপনি জায়গাটাকে কীভাবে দেখেন যে এটার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, কতটুকু দরকার রয়েছে? রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এটার মধ্যে অনেক কেস লজ আছে, আমি এই কেস লজগুলো কেউ ডিসকাস করছি না, বাট একটাই পয়েন্ট, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস যখন খুব সিরিয়াস ক্রাইম হবে, সেই জায়গাটাতে ডেথ পানিশমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়্যার শিবা ইন্টারফেয়ার্স। ওকে, where Shiva interferes is very very important, and where it is possible to reform, there is a probability, right? Then Shiva will not interfere over there. Then Vishnu will be there to preserve and to reform. That is the thing. So in the rarest of the rare situation, when মানে যখন সব কিছুর ঊর্ধ্বে চলে যায়, সব কিছু যখন আনকন্ট্রোলেবল হয়ে যায়, তখন কিন্তু শিবা তাণ্ডব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট 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 রাইট, একদমই একদমই। আমরা আমাদের পডকাস্টটা আজকে এখানেই শেষ করছি। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, আবার নতুন করে আড্ডা হবে আপনার সাথে। ততক্ষণ পর্যন্ত দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকের পডকাস্ট কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর যদি এমন কোনো নতুন টপিক থাকে, নতুন কোনো প্রশ্ন থাকে, আইন বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে নতুন পডকাস্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।